প্রতি সপ্তাহের মতো আজকেও কলতান নিয়ে এসেছে আপনাদের জন্য একটি বিশেষ নিবেদন, ফাঁদ। তন্ত্র সাধনা অর্ধসমাপ্ত হয়ে থাকলে কি অনর্থ হতে পারে তারই কিছুটা আভাস পাওয়া যাবে এই গল্পে। গল্পটি লিখেছেন কলতানেরই এক সদস্য সৌভিক নন্দী। লাফালাফি প্রকাশনী থেকে প্রকাশিত যেখানে ভূতের ভয় বইতেও এই গল্পটি আপনারা পড়তে পারবেন। গল্প কথকের ভূমিকায় রয়েছে পরন্তপ, সৌরভের ভূমিকায় প্রিয়াংশু, তান্ত্রিক থরপা সেওয়াংয়ের চরিত্রে সোমনাথ এবং বাঙালি টুরিস্টের চরিত্রে তুহিন। গল্পের আবহ নির্মাণ করেছেন প্রিয়াংশু, প্রচ্ছদ নির্মাণ করেছেন সায়নী, মূল ভাবনা এবং নির্দেশনায় প্রিয়াঙ্কা। তাহলে আসুন সরাসরি এবার শুনে নেওয়া যাক আজকের গল্প, ফাঁদ। আমরা মাঝরাতে গল্প শোনাতে আসি, শুনবেন নাকি একটা গল্প? খাটের উপরে উদ্ভ্রান্তের মতো বসে আছে সৌরভ। সে কি করবে কি করবে না সেই সব ভাবনা চিন্তা করার ক্ষমতাও তার মনে হচ্ছে লোপ পেয়েছে। হাতে একখান চিঠি নিয়ে প্রায় ঘন্টা খানেক একইভাবে বসে আছে সে। চিঠিটা এসেছে অচেনা এক জায়গা থেকে। চিঠিটাতে যে ঠিকানার উল্লেখ আছে সেটি লাদাখের তুর্তুক নামক কোনো এক জায়গার। জায়গাটা সৌরভের কাছে খুব পরিচিত না হলেও চিঠিটা যাকে নিয়ে সেই ব্যক্তিটি তার খুবই কাছের বন্ধু, এককালের ছায়াসঙ্গী রঞ্জননাথকে নিয়ে চিঠি। চিঠিটি যিনি পাঠিয়েছেন তার নাম থরপা সেওয়াং, আর তার বক্তব্যের সংক্ষিপ্ত বিবরণ দিলে যা দাঁড়াবে সেটি হলো, নমস্কার, আমি থরপা সেওয়াং, আপনার পরম বন্ধুর পরিচিত। রঞ্জন এখানে এসেছিল তন্ত্র সাধনা করতে, সেই সূত্রেই আমার সাথে তার আলাপ। যাকে আসল কথাটি হলো, রঞ্জন বেশ কয়েকদিন ধরে কোনো নতুন শৈলীর ডাকিনী বিদ্যার তপস্যা করছিল। কি তপস্যা সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু এটি যে একটি ঝুঁকিপূর্ণ কাজ সেটি তিনি আমাকে বলেছিলেন, সঙ্গে একটি নির্দেশ দিয়েছিলেন, যার ফল এই চিঠি। তিনি বলেছিলেন যদি তিনি কোনো কারণ ছাড়াই নিখোঁজ হন এবং যদি 10 দিনের মধ্যে ফিরে না আসেন তাহলে যেন এই খবরটি আপনাকে আমি পৌঁছে দেই। আজ 17 তারিখ, তিনি নিখোঁজ আছেন 15 দিন হলো, তাই আপনাকে এই চিঠি দিতে বাধ্য হলাম। ইতিমধ্যে সৌরভ চিঠিটাকে কমপক্ষে 10 বার পড়েছে। সে একটু গা ঝাড়া দিয়ে উঠল। এক অজানা অচেনা কোনো পুরনো আতঙ্ক তার শির দ্বারা দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। তন্ত্র সাধনা ব্যাপারটা তার কাছে আনকোরা নয়, তাই রঞ্জনের তন্ত্রের বিষয়টা শুনে সে ঘটনার ভয়াবহতা আঁচ করতে পারছে। এই তন্ত্রের ভূত তো তার মাথাতেও ছিল। কলেজ জীবনে তারও এই বিদ্যাটার ব্যাপারে আগ্রহ জন্মায়। রঞ্জন এবং সৌরভ দুজনেই এই বিষয়ে টুকটাক চর্চা শুরু করে, কিন্তু আস্তে আস্তে আফিমের মতো আকৃষ্ট হতে থাকে তারা। কত রাত তারা কাটিয়েছিল সেই সমস্ত দুর্লভ বিদ্যার পুঁথি পড়ে, কত অজানা রিচুয়াল আয়ত্তের চেষ্টাতে। কিন্তু আস্তে আস্তে দুজনের শরীর ভেঙে যেতে শুরু করল। সব থেকে প্রভাব বেশি পড়ে সৌরভের ওপর। সে কঙ্কালসার হতে শুরু করে।
অবস্থা এতটাই খারাপ হয় যে সেই খবর সৌরভের বাবা মায়ের কানে যাওয়া মাত্রই তারা সৌরভকে এক প্রকার জোর করে হোস্টেল থেকে গ্রামে নিয়ে চলে যায়। আস্তে আস্তে তার নেশা কাটতে থাকে, ফিরে আসতে থাকে স্বাভাবিক জীবনে। আর সৌরভ কোনো দিন তন্ত্রের সাহচর্যে আসেনি, বরং সে বুঝেছিল এই অশুভ আরাধনায় লাভ হলো একটি মরীচিকা, যার আড়ালে রয়েছে মৃত্যুর হাতছানি। সে অনেকবার রঞ্জনের সাথে কথা বলতে চেষ্টা করেছে, কিন্তু বারবার ব্যর্থ হয়েছে, কারণ রঞ্জন ততদিনে আর রঞ্জন নেই। সে হয়ে উঠেছে অন্য জগতের অধিবাসী। তারপর কেটে গেছে 6 বছর। এখন সৌরভ নামজাদা কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সৌরভ তাদের পুরনো দিনের স্মৃতিচারণ করতে করতে উঠে দাঁড়ালো। তার মনে এক অদম্য জেদ চেপে বসেছে। রঞ্জনকে সে খুঁজে বের করবেই। আস্তাকুর থেকে তাকে আবার ফিরিয়ে আনবে নিজের কাছে। তার কোনো এক ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিচ্ছে রঞ্জন চরম সংকটে আছে। এত সহজে সে রঞ্জনকে হারাতে দেবে না। প্রথমবার সে ব্যর্থ হয়েছে, আর হবে না। সে স্থির করল সে কাল ভোরের ট্রেনেই চিঠিতে উক্ত স্থানে রওনা দেবে। পরের দিন সকালে ট্রেনে চেপে সে বেরিয়ে পড়ল লাদাখের কোনো এক নির্জন অন্ধকারের দিকে, এবং সে পৌঁছল জম্মু তাই স্টেশনে। সেখান থেকে আবার 23 ঘন্টার দুর্গম পাহাড়ি রাস্তা ঠেলে পৌঁছালো তুর্টুক নামক গ্রামে। সে এক মায়াবী জগৎ। পাহাড় আর নীল আকাশের মাঝখানে এ এক আস্ত স্বর্গের টুকরো। কিন্তু চিঠি প্রেরকের ঠিকানা খুঁজতে কম বেগ পেতে হয়নি তাকে। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টার পর সে যখন উপস্থিত হলো থরপা সেওয়াংয়ের ছোট ঘরটির সামনে, তখন সূর্য মাথার উপর উঠেছে। সৌরভ ভাঙাচোরা দরজাতে কয়েকবার টোকা দিল। দরজা খুললেন একজন পাহাড়ি বৃদ্ধ লোক। অদ্ভুত পোশাক, আর তার একজোড়া চোখ সৌরভকে মাথা থেকে পা অবধি পরীক্ষা করে নিল। সৌরভ এগিয়ে এসে নিজের পরিচয় দিতেই সে হাত জোড়া করে নমস্কার জানিয়ে ভেতরে নিয়ে গেল। আমি জানতাম আপনি আসবেন। ভাঙা ভাঙা উচ্চারণে বাংলায় বলল থরপা। লোকটা বাংলা জানেন। লোকটার মধ্যে কেমন একটা অস্বাভাবিকতা আছে, সেটা ঠাউর করতে পারছে সৌরভ, কিন্তু সেটা যে কি তা সে বুঝতে পারছে না। তবে তাকে দেখার পর থেকে একটা অজানা ভয় গ্রাস করছে তার স্নায়ুতন্ত্রে। সৌরভ একটা বিরাম দিয়ে জিজ্ঞাসা করল, রঞ্জনের ব্যাপারে আপনি কতটা কি জানেন? দয়া করে আমাকে বলুন। আমার মন বলছে ওর খুব বিপদ। দয়া করে আমাকে বলুন আপনি যা জানেন। থরপার মুখে এক অদ্ভুত হাসি। বাবু, তন্ত্র সাধনাতে ঝুঁকি থাকবে না, আর বেঁচে থাকাটাই তো একটা ঝুঁকি। কি বলেন? বলে খ্যাপা হায়নার মতো খিলখিল করে হাসতে শুরু করলো। সৌরভের রাগে মাথাটা জ্বলে উঠল, তবু রাগটাকে শান্ত করে নিচু কণ্ঠে তাকে আবার জিজ্ঞেস করল, আপনি আপনি দয়া করে আমাকে বলুন আপনি যা জানেন। থরপা তার মুখের সামনে চায়ের পেয়ালাটা ধরে বলতে শুরু করলো, আমার আর রঞ্জনের পরিচয় হয় রিহান দেবের দেরাতে। বুঝলেন বাবু? রিহান দেব হলো সিদ্ধ তন্ত্র সাধক। শুধু দেশীয় তন্ত্র না, বৈদেশিক, যেমন ধরুন চৈনিক রিচুয়াল, গ্রিকের অনেক অলৌকিক সাধনা পদ্ধতি তার জানা। ওই গুরুর কাছেই আমরা তন্ত্র শিখতাম। কিন্তু কিছু এমন বাত হয়েছে বাবু যে আমি তন্ত্রবিদ্যা ছেড়ে দিই। কিন্তু রঞ্জন বাবুর সাথে যোগাযোগ ছিল। সে আমাকে শেষ বলে সে কোনো এক অন্য দেশীয় তন্ত্র শৈলী রপ্ত করতে চায়। তাই সে এখান থেকে 14 কিলোমিটার দূর শিফগা পাহাড়ের গুহাটে রাত 3টের সময় যজ্ঞে বসবে, আর বলে যে
যদি তাকে 10 দিনের মধ্যে খুঁজে পাওয়া না যায় তাহলে আপনাকে খবর দিতে। যাই হোক, আজকের দিনটা আরাম ফরমান, কাল যা করার করবেন। কথা শেষ হবার আগেই সৌরভ চেঁচিয়ে ওঠে, থাক, আপনি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সেই জায়গায় নিয়ে যাবেন প্লিজ। আমি এখানে রেস্ট নিতে আসিনি। দয়া করে আমাকে গুরুর কাছে নিয়ে চলুন। এই কথার উত্তরে একগাল পাগলাটে হাসি দিয়ে ওই বৃদ্ধ বিরোধমূলক কণ্ঠে বলল, বাবু, আজ যেতে পারবেন না। সেই জায়গা এখান থেকে 25 কিলোমিটার। এই সময় ওই নির্জন প্রান্তে কোনো গাড়ি যাবে না। ওই দিকটা পুরো অফ রুট। এই অবেলায় আপনার একার জন্য কোনো গাড়ি ভাড়া করতেও পারবেন না বাবু। এইদিকে সৌরভের ফোনের ইন্টারনেট আর নেটওয়ার্ক দুটোই ব্ল্যাঙ্ক। পাহাড়ের এই নির্জন ঠান্ডা এলাকায় সে বসে আছে কোনো এক অজানা লোকের কুঠিতে। আচ্ছা, এই অপরিচিত লোকটাকে বিশ্বাস করে কোনো ভুল করছে না তো? কিন্তু রঞ্জন তার কাছে টপ প্রায়োরিটি, তাতে তার বিপদ হলেও সে ঝুঁকি সৌরভ নেবে। কোনো উপায় নেই, এই ধরপার উপর এক রাত বিশ্বাস করতেই হবে। কাল ভোর হওয়ার সঙ্গে সঙ্গে সে বেরিয়ে যাবে রঞ্জনের খোঁজে। প্রথমে যেতে হবে সেই গুরুদেবের কাছে। কোন বিদ্যা রঞ্জন রপ্ত করতে চাইছিল সেটা জানা খুব দরকার। সেটা জানলে একটা মিসিং লিঙ্ক সে বার করতে পারবে। নিজের ওপর সেই বিশ্বাস আছে তার, কারণ এককালে ডাকিনী বিদ্যার দেশীয় বিদেশীয় বহু টেকনিক সে রপ্ত করেছিল। যে বিপদই আসুক সৌরভ লড়ে যাবে প্রাণ দিয়ে। সেদিন ওকে না ফেরাতে পারার অনুশোচনা কিছুটা হলেও ঘোচাতে পারবে সে। এই সব কথা ভাবতে ভাবতে সৌরভ যখন নেশাতুর চোখে বাইরের জমাট মেঘে তাকিয়ে আছে, হঠাৎ বৃদ্ধ এক থালা সাজানো রুটি জাতীয় কিছু সবজি আর সাথে অদ্ভুত দর্শনধারী একটা বাটির মতো জিনিসে এক বাটি তরল স্যুপ নিয়ে এসে হাজির। লোকটাকে ইতিমধ্যে অসহ্য লাগতে শুরু করেছে। বেশি কথা না বাড়িয়ে সৌরভ একটা রুটি কিছুটা খেয়ে স্যুপে চুমুক দিতেই তার গা গুলিয়ে উঠল। কি এটা? উত্তরে জবাব এলো, বাবু, এটা পাহাড়ি ফলের একটা তরল, খেলে ঘুম ভালো হবে। সৌরভ জবাব না দিয়ে হাত ধুয়ে উঠে গেল। পাহাড়ে সন্ধে খুব তাড়াতাড়ি নামে। সেদিন শীতটা যেন কোনো এক অপদেবতার কাছে মাথা নত করে আরও কয়েক ডিগ্রি নেমে গিয়েছে। সৌরভ সন্ধে নামতেই বৃদ্ধের ছোট ঘরে, যেখানে তার রাত কাটানোর ব্যবস্থা হয়েছে, সেই ঘরে প্রবেশ করল। সারাদিন সে অস্থির হয়ে গ্রামের এদিক ওদিক খুঁজেছে। যদি একটা গাড়ি ভাড়া পাওয়া যায় তাহলে সে বিকেলেই বেরোবে রঞ্জনের উদ্দেশ্যে। সে ভালো করে জানে এটা অন্ধকারের তীর চালানোর থেকেও খারাপ, তবু উপায় কি? সে এখন নিরুপায়। শেষমেশ ব্যর্থ হয়ে সে ফিরে এসেছে। ঘরে ঢুকতেই একটা আষ্টে গন্ধ তার নাকে ঝাপটা দিল। ঘরটাতে সাধারণ মানুষের পক্ষে এক মুহূর্ত থাকা অসম্ভব। চারিদিকে তন্ত্রের জিনিসে ঠাসা। বাড়ির দেওয়ালে ঝুলছে হাফ ডজন কঙ্কালের অংশ। এদিক ওদিক ছড়িয়ে অজস্র পুঁথি, সঙ্গে দেওয়ালে আঁকা নানা রকম চিত্র। কিছু কিছু সৌরভ চেনে। সে ঘরে ঢুকে কিছু ডার্ক আর্টও দেখেছে। সৌরভের মনে হচ্ছিল এই স্বর্গের মতো গ্রামের প্রান্তে জীবন্ত লাভার মতো কোনো এক নরকে সে এসে পড়েছে। কিন্তু এক সময় সেও তন্ত্র সাধনা করেছে। তার পক্ষে এই পরিবেশ মানিয়ে নেওয়া একটু সহজ। সে রাতের খাবার খাবেন না, সেটা লোকটিকে বলতে ঘরের ছিটকানিটা ভালোভাবে দিয়ে বসল চৌকিটাতে। ফোনের ওপরে এখনো নো সিগন্যাল লেখা। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ পুরো বিচ্ছিন্ন। সে কোন ধাঁধাকে ছুঁতে চেষ্টা করেছে? সে নিজেও জানে না কি হবে এই পাগলামির পরিণতি। সে কি আদেও রঞ্জনের হদিশ পাবে, নাকি
এই রহস্য গিলে খাবে তাকেও। সৌরভের গা ছমছম করে ওঠে। এবার তার মনে হয় সঙ্গে যদি কেউ থাকতো তাহলে বরং ভালো হতো। কোনো এক নাম না জানা পাখি ঘরের গা ঘেঁষে বেরিয়ে গেল। এইদিকে সেই মৃদু একটা বিকট গন্ধ এখনো পাওয়া যাচ্ছে। কিসের গন্ধ সেটা আন্দাজ করে উঠতে পারে না সে। মোবাইলে এখন দেখাচ্ছে রাত 9টা। পূর্ণিমার চাঁদের আলো গোটা গ্রামটাকে স্নান করিয়ে দিয়ে যাচ্ছে। জানালা দিয়ে মায়াবী দৃশ্য দেখতে দেখতে সৌরভের মনের অস্বস্তিটা কিছুটা কমতে শুরু করেছে। সে জানে না সে পারবে কিনা, কিন্তু সে জানে সে চেষ্টা করছে এবং সে চেষ্টা করবে। কখন চোখের পাতা ভারী হয়ে ঘুম চলে এসেছে সৌরভ তা বুঝতে পারেনি। হঠাৎ এক তীব্র গন্ধ নাকে এসে আবার মিলিয়ে গেল। ঘুমটা ভেঙে এক অবসাদ গ্রাস করে ফেলল হঠাৎ তার স্নায়ুতন্ত্রটাকে। ঘড়িতে রাত 1:14। হঠাৎ ঘরের এক জায়গায় তার চোখ আটকে গেল। তার দেহে বিদ্যুতের স্রোত অনুভব করল সে। কি দেখছে সে? কার্ডবোর্ডের পিছনে ওটা কি রাখা? একটা মূর্তি। সে এই মূর্তি চেনে। 3 মাথা বিশিষ্ট নারী মূর্তি। এই মূর্তির নাম হেকাতে বা হেকাটে। হ্যাঁ, কোনো ভুল হয়নি। এটি গ্রিক দেবতা এবং একই সাথে সে অপদেবতা। এই দেবতার আরাধনার জন্যেই তার পূর্বে সে প্রায় মৃত্যু অবধি গিয়েছিল। এই মূর্তি সাক্ষাৎ মৃত্যুর প্রতীক। এখানে এটা কেন? এমনি এমনি পড়ে থাকার জিনিস এটা না। কি মতলব ওই লোকটির? বিদ্যুৎ গতিতে নেমে আসে সৌরভ। দরজা বাইরে থেকে কে লাগালো? একটা হাওয়ার চাপ সে অনুভব করছে। ঘরের ভিতরে যে তাপমাত্রার ওঠা পড়া চলছে সে স্পষ্ট সেটা অনুভব করতে পারছে। বাইরে থেকে একটা বিকট হায়নার মতো গলায় হাসছে সেই লোকটি। সেই সঙ্গে ভিতরের কোনো এক অদৃশ্য পিশাচের গোঙানি শুরু হয়েছে। সৌরভ চিৎকার করছে, কিন্তু তার আওয়াজ ছাপিয়ে যাচ্ছে এক আদিম পৈশাচিক হাসি, যা ক্রমে বেড়েই চলেছে। ইতিমধ্যে ঘরে প্রবেশ করেছে লোকটি। তার হাতে শার্প চপার। পৈশাচিক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। সৌরভ গর্জে ওঠে, রঞ্জন কোথায়? স্পিক আউট। লোকটি হেসে ওঠে। বলি দিয়েছি মায়ের পায়। আমি এবার হব ডাকিনী বিদ্যার শ্রেষ্ঠ মানুষ রঞ্জন। কেন, আজ যে বাটিতে স্যুপ খেলি সেটাই তো ছিল তোর বন্ধুর মাথার খুলি দিয়ে তৈরি। তাকে মুন্ডহীন করে সমাধি দিয়েছি এই ঘরে। শুধু ওকেই না, আমার স্ত্রী, বাবা, গুরুদেব, যে আমার সাধনার সামনে এসছে সবাইকে বলি দিয়েছি, সবাইকে। সৌরভের মাথা ছিমছিম করছে। ইতিমধ্যে এক সাপের মতো বস্তু তার সারা শরীরে নিজের অস্তিত্ব কায়েম করেছে। দেবী হেকেটের কাছ থেকে একবার বেঁচে গিয়েছিল সৌরভ, আর তার নিস্তার নেই। সৌরভ অস্পষ্ট গলায় বলে ওঠে, আমি আমি কেন? লোকটি হাসতে হাসতে জবাব দিল, কেন জানিস না? মা হেকাতে কে নিজের পক্ষে যদি আনতে চাই তাহলে আরো 3টি বলি প্রয়োজন। তাও আবার যারা হেকেটের আরাধনা মাঝপথে ছেড়েছে এমন লোকই। আগে রঞ্জন আর গুরুদেবের বলি দিয়েছি আমি, আর আমি জানতাম যে তুইও এই আরাধনায় অংশ নিয়েও সম্পন্ন করিস নি।
রঞ্জন গল্পে বলপে এই কথাটা আমাকে জানিয়ে তোর কবর করে দিয়েছে রে। সৌরভ চোখ তাকিয়ে দেখে দেওয়াল বেয়ে নেমে আসছে। ওটা কি প্রাণী? পিশাচ। 5 হাত পায়ে সে নেমে আসছে সৌরভের দিকে। গলাটা কেটে গেছে, শুধু চামড়ার সাহায্যে সেটা জুড়ে আছে দেহের সাথে। 2 ইঞ্চি জিভ বেরিয়ে এসেছে মুখের ভেতর থেকে। নাক দিয়ে বেরিয়ে আসছে কাঁচা রক্ত। কান গড়িয়ে পড়ছে ঠান্ডা তরল। মনে হচ্ছে কোনো এক আদিম গহ্বর থেকে নিকৃষ্ট কীট উঠে আসছে। ক্রমাগত হ্যালুসিনেশন হচ্ছে সৌরভের। সে স্থলে আছে না শূন্যে আছে তা বোঝার ক্ষমতা লোপ পেয়েছে তার। সে এইটুকু বুঝতে পারছে অদৃষ্টের পাতা ফাঁদে সে জড়িয়ে গেছে। সে একটা ঠান্ডা হাত অনুভব করল। সেই পৈশাচিক বস্তুটি তার কাছাকাছি চলে এসেছে। তার ঠান্ডা নেকড়ের মতো গোঙানি শুনতে পাচ্ছে সে। নিস্তার নেই। হঠাৎ সৌরভ সম্বিত ফিরে পেল। উল্টো দিকে লোকটি চপার নিয়ে ছুটে আসলো। সৌরভ প্রাণপণে ধাক্কা দিল লোকটিকে। ছিটকে গেল সে। সৌরভ অনুভব করলো তার গলায় কিছু একটা জড়িয়ে বসেছে। পিশাচের জিভ এখন তার কাঁধ আর গলাটাকে ঘিরে ফেলেছে। চাপ ক্রমশ বাড়ছে। বেশিক্ষণ হলে গলা ভেঙে যাবে, তাতে সন্দেহ নেই। এতক্ষণে লোকটি চপার নিয়ে ছুটে আসছে। সৌরভকে এখন আটকে রেখেছে 1 ডজন লিকলিকে পিচকালো হাত। সেই উগ্র গন্ধে সৌরভের নাক বন্ধ হয়ে এসেছে। তার নাক দিয়ে এখন রক্তপাত হচ্ছে। পৈশাচিক গ্রিক মন্ত্র উচ্চারণ তাকে পাগল করে দিয়েছে। মুহূর্তগুলো থমকে গিয়েছে। পিশাচের দাঁত বিঁধে যাচ্ছে তার গলায়। বাইরের বিকট বন্য কুকুর ডাকছে। ছুটে আসছে সেটা ঘরের উদ্দেশ্যে। হঠাৎ এক তীব্র আলোর ঝলকানি দেখতে পেল সৌরভ। তার সঙ্গে কান ফাটানো আওয়াজ, সঙ্গে প্রচন্ড গোঙানির শব্দ। সে অনুভব করল মাথায় আঘাত লেগেছে তার। ঘোলাটে হচ্ছে দৃষ্টি। ক্রমশ আলগা হচ্ছে গলার বাঁধন। মুখে ঠান্ডা জলের স্পর্শে জ্ঞান ফিরে পায় সৌরভ। সে শুয়ে আছে পাথরের উপরে। তাকে ঘিরে আছে স্থানীয় লোকের জটলা। তারাই তাকে উঠতে সাহায্য করল। সে বুঝতে পারছে না কি হলো। সে যে বেঁচে আছে সে বুঝতে পারল, কিন্তু কিভাবে সম্ভব? সাক্ষাৎ মৃত্যু তার গলা চেপে রেখেছিল। স্থানীয়দের কথা শুনে সে পিছনে ফিরে তাকালো। দেখল থরবাবুড়ো যে ঘরে তাকে বলি দেবে বলে রেখেছিল তার খুব কাছের গাছ পুড়ে গিয়েছে। অর্থাৎ কাল ওই আওয়াজ আর আলোটি ছিল বজ্রপাতের। লাদাখের বৃষ্টিপাতের বার্ষিক পরিমাণ খুবই কম, কিন্তু কাল ওটা দরকার ছিল। সৌরভের মনে পড়ে যায় একটা তথ্য। হেঁকাতে বা হেকেটে এই অপদেবতার একটাই দুর্বলতা হলো সূর্যের আলো বা বিদ্যুতের প্রচুর পরিমাণ আলো। কারণ সেও অভিশপ্ত ছিল দেবতা থতের দ্বারা। কাল রাতের বজ্রপাতটা জাদু ছাড়া আর কিছুই মনে হলো না সৌরভের কাছে। কাল রাতে পিশাচের সঙ্গে লড়াইটা শুধু সৌরভের ছিল না, তাতে জড়িয়ে পড়েছিলেন স্বয়ং ঈশ্বর। ঈশ্বরের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে কাল রাতের সেই পৈশাচিক অভিশপ্ত মুহূর্তগুলি। আর সেই লোকটা? মুখ ফসকে বেরিয়ে যায় সৌরভের। পাশের একজন পর্যটক ছিলেন বাঙালি। সে বলেন, ওই বাড়ির লোকটা? সে তো পুরো ঝলসে গেছে, পাশের গাছে গিয়ে পড়েছে। সে তো আর বেঁচে নেই দাদা। ভোরের ট্রেনে আসতে আসতে সৌরভের মনে পড়ে কাল রাতের সেই ঘটনার কথা। গা ঠান্ডা হয়ে আসে তার।
হঠাৎ সে অনুভব করে একটা কিছু পকেটে ভাইব্রেট করছে, কিন্তু এটা তো থাকার কথা তার ব্যাগে, যেটা কাল রাতে ওই ঘরে পুড়ে গেছে। সেই মোবাইলের স্ক্রিনে পপ আপ করছে একটা মেসেজ। হরফগুলো তার চেনা, গ্রিক, কিন্তু পুরোটা সে পড়তে পারছে না। সে ভয়ে ভয়ে মেসেজটা কপি করে গুগল ট্রান্সলেটারে ফেলে দিল। তারপর যে কথাটি ভেসে উঠল তা দেখে সৌরভ এই শীতের মধ্যেও ঘেমে গেল। মেসেজে লেখা আছে, I will be back again. এতক্ষণ আপনারা শুনছিলেন সৌভিক নন্দীর কলমে ফাঁদ। গল্পটি শুনে কেমন লাগলো জানাতে পারেন ভিডিওর নিচের কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখুন। এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হবে হুতুম প্যাঁচা। সকলে সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন কলতান।